আপনাদের প্রেজেন্ট করতে বললাম যে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? প্রেজেন্ট করতে বললাম তো আমি। নাইস টু মিট ইউ, মিম আপু। ক্লাসের সময় চেষ্টা করবেন আর কি পিচের সামনে থাকা। কারণ এইভাবে বাইরে থেকে আসলে কানেকশন, মানে কানেক্ট থেকে ক্লাস করে উপকৃত হবেন না। তপন তপন রয়, রমজান, রমজান ভাই। প্রেজেন্ট করেন, কালকে প্রেজেন্ট নিয়ে এত কথা বললাম, 10 মিনিট আগেও আপনাদেরকে বলছি প্রেজেন্ট করেন। এতক্ষণ বসছিলেন কেন চুপচাপ?
তপন রয় ভাই, শুনছেন? হ্যালো, তপন ভাই শুনতে পাচ্ছেন? অমি আপু, হ্যালো। কি অবস্থা? হ্যালো, আপনারা কেউ শুনেন না আমার কথা? যাদের ডাকছি আমরা রেসপন্স। আচ্ছা আচ্ছা, গতকালকে আপনাদের প্রেজেন্ট নিয়ে অনেকক্ষণ কথা সময় নষ্ট করেছিলাম, কথা বলছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আপনারা ক্লাসের সাথে সাথে গতকালকে বলছিলেন যে ভাইয়া নেক্সট দিন অবশ্যই ক্লাস শুরু হওয়ার সাথে সাথে প্রেজেন্ট করব। এখন আমাকে কি আপনাদেরকে ধরে ধরে বলে বলে প্রেজেন্ট করাইতে হবে? আমি গতকাল কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছি, যদি আমার রুলস গুলো আপনারা ফলো না করেন তাহলে আমি আপনাদের ভিডিও দিব না। প্রেজেন্ট করতে হবে না, ক্লাস আমি করাবো কিন্তু ভিডিও পাবেন না। ইটস আপ টু ইউ, এটা আপনার 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 ব্যাপার। আমি কিন্তু প্রথম ক্লাসের মতো আর এখন আপনাদেরকে আর বলবো না যে ঠিক আছে সমস্যা নেই পরেরটা দেখে নিয়েন। এটা বলার সময় না, প্র্যাকটিস করতে হবে। এটা আপনি আপু কিভাবে ম্যানেজ করবেন বললামই তো, এটা আপনার।
আমি ফুলি কনসিডার করব, আপনাদের ক্লাসও নিব, কিন্তু আপনারা ক্লাসের শেষে ভিডিওটা পাবেন না। ঠিক আছে? আপনারা মানে যেখানে প্র্যাকটিস করার দরকার, যেটা আমার ইনস্ট্রাকশন, সেটা যদি না মানেন তাহলে তো আপনাদের সাপ্লিমেন্টারি জিনিসগুলো দিয়ে লাভ নেই। অলরেডি ক্লাস স্টুডেন্ট অবস্থা দেখেন, প্রথম দিনও যা জয়েন করেছিল এখন তাও নাই। মানে আসলে কিছু স্টুডেন্ট হতাশ নয়, কিছু স্টুডেন্ট ঘুরতে ফিরতে ব্যাপারটা জিনিসটা অ্যাজ ইউজুয়াল সবসময় ভেবে নাই। কোথাও আসলে বাঙালিরই স্বভাব আমাদের এটা, যে কোথাও না থেকে সে সম্পর্কে একটা অনুমান করে না। আর আপনারা যারা আছেন হোল জিনিসটা ইনস্ট্রাকশন পাচ্ছেন কিভাবে বলা, সব ঠিক আছে, কিন্তু সেই কাজটা করেন না, তাহলে কিভাবে ব্যাচগুলো মানে সঠিকভাবে বের হবে বলেন? আমি যেখানে চাই না আপনাদের 2 ঘন্টার 1টা মিনিটও নষ্ট হোক, গত মানে আজকে সহ 4টা ক্লাসে আপনাদেরকে আমি 3টে ক্লাসেই প্রেজেন্ট করেন করে বলছি, মানে কারোর কোনো কর্ণপাত নাই। আজকে তো রমজান ভাই থ্যাঙ্কস যে উনি প্রেজেন্ট করেছেন, কি জন্য আবার বন্ধ করলেন জানি না। এই ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল ভাবে করে কিছুদিন পরে আপনারাই দুর্নাম করবেন। হুম। কারণ আপনারা প্র্যাকটিস করবেন না, শুধু জাস্ট উপস্থিত থেকে ভাববেন বুঝি নাই, করি নাই, কি করাইছে মাথায় ঢুকে নাই। কারণ আপনি প্র্যাকটিস না করলে আপনার মাথায় ঢুকবে কিভাবে? আমি যেরকম আপনাদের জন্য হেল্পফুল হব, ঠিক সেরকম মানে ইনস্ট্রাকশন গুলো না মানলে আপনাদের সাথে আসলে এই জিনিসগুলো খুব খারাপ হবে। নট এ সিঙ্গেল ওয়ান, আপনারা রুলস মানেন না। প্রত্যেকদিন প্রেজেন্ট করতে বললে আপনারা 2-4 জন মানে এখানে দাঁড়িয়ে যান, এই প্রবলেম ওই প্রবলেম। আমি আমার কথার মধ্যে দিয়ে মানে আপনাদেরকে বলছি যে আপনারা তো জাস্ট একটা ব্যাচ, যাদেরকে পড়া শুরু করতে কোনো একটা প্রবলেমের কারণে। আমি তো ইউজ টু ব্যাচ নিয়ে, আমার স্টুডেন্টরা অজুহাত দেখানোর সুযোগ পায় না, এবং তারা হচ্ছে অজুহাত দেখায় না আমার কাছে, কারণ জানে দেখিয়ে লাভ নেই। আপনাকে, আপনি না করলে আরেকজন প্রেজেন্ট করতেই হবে। জি ভাইয়া, আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছি, কোনো রেসপন্স পাচ্ছি না। বলতেন যে রেসপন্স। সেটাই, চেষ্টা তো করেন, মানে আপনি করেন, অন্য একজন করেন, চেষ্টা তো করেন, আপনার সামনে তো আসেন। এমন যদি হয় যে আমি যেটা বলছি সেটার আপনারা পাত্তাই দিচ্ছেন না, তাহলে তো সমস্যা। আমি তো ওই আগ্রহ নিয়ে আপনাদেরকে শেখাতে পারবো না, মানে যদি না আপনার ইনস্ট্রাকশনটা ফলো না করেন। সবচেয়ে বড় কথা কি, আমি ইউজ টু না, আমি ক্লাসে ইউজ টু না, যে আমি স্টুডেন্ট বলার সাথে সাথে রেসপন্স পাই নাই। আপনাদের এই ব্যাচ ছাড়া আর কোনো ব্যাচে আমি ইউজ টু না, যে বলার সাথে সাথেই প্রবলেম থাক আর না থাক, বা কেউ চেষ্টা করছে, বা একজন না পারলে আরেকজন, মানে আপনাদের সবাই চুপচাপ থাকেন। হুম, আচ্ছা। তো আপনার আপনার ফটোশপ কোন সালে? না, 64th ভার্সন।
2019-20 21 যে কোনোটাতেই হবে। 2020 সালের যেটা এটা উপরে শো করবে, আর 19 সালেরটা হচ্ছে আপনার মেনু থেকে অপশনে যেতে হবে। 19-20-21 তিনটাতেই আছে। জি, প্রেজেন্ট করেন না, মানে প্রেজেন্ট না করলে ক্লাস স্টার্ট করবো না। 64 কোনো ভার্সন না, 64 হচ্ছে বিট। আপনার সিসি তো শুরু হয়েছে 2014 সালের পর থেকে। সিসি মানে ক্রিয়েটিভ ক্লাউড, সিসি কোনো ভার্সন না। তো অ্যাডোবি মানে ফটোশপ সিসি কত সেটার উপর ডিপেন্ড করছে। আমি তো আপনাদেরকে বলেই দিলাম যে ফটোশপের ক্ষেত্রে লেটেস্ট ভার্সনটা ব্যবহার করেন। অন্য সফটওয়্যার 2-1 বছর পিছিয়ে ব্যবহার করলেও সমস্যা নেই, কিন্তু ফটোশপে আপনি যত পিছিয়ে থাকবেন তত আপনার জন্যই বেশি ঝামেলা করে কাজ করতে হবে। সিসিতে দেখা যাওয়া মানে যাবে মানে আমরা তো সিসি ব্যবহার করে দেখিয়েছি। আচ্ছা, লেটেস্ট ভার্সন ইনস্টল না করতে পারলে ফার্স্ট ওয়ান আমি দেখাবো না, সেকেন্ড ওয়ান হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভালের সামনে আরো অনেক ক্লাস আছে, অন্য পদ্ধতিগুলো দেখে নিন। তো আমি ইনস্টলের ব্যাপারে যেহেতু লিঙ্কও দিয়েছি, সো ওইটা প্রথম থেকে দ্বিতীয় ক্লাস। এরপরে সফটওয়্যার রিলেটেড সমস্যাগুলো আমার সামনে আর বলবেন না, কারণ প্রথম ক্লাসে আমি লিঙ্ক দেওয়া, এরপরে ইনস্টল করার দায়িত্ব ছিল আপনাদের, করেন নাই যেহেতু, এবং তখনই প্রবলেমটা বলার দরকার ছিল যে ইনস্টল আমি এখনো করতে পারিনি বা করি না, এই প্রবলেম সেই প্রবলেম। করতে হবে, কারণ আপনার যদি রিসোর্সই না থাকে তাহলে আপনি কাজ করবেন কি দিয়ে? তো 2015-16, 15-17 তো নেই, এইগুলো ইনস্টল করে আপডেট কাজগুলো আপনি করতে না পারলে এর জন্য সম্পূর্ণ মানে আপনিই দায়ী, কারণ আপডেট ভার্সন আর পুরোনো ভার্সনের মধ্যে পার্থক্য কি? আগেরটা আনইনস্টল করে পরেরটা ইনস্টল করবেন, এইটাই। আচ্ছা, শফি আপু, ল্যাপটপ পেয়েছেন? ঠিক হয়েছে? তারপর শুরু থেকে ক্লাসের মজাটা না পাইলে, শুরু থেকেই প্র্যাকটিস না করলে মাঝখানে কি করবেন আমি সেটারই ভয়ে আছি। এই জন্যই আমি এত কিছু বলছি, কারণ শুরু থেকে আগ্রহ নিয়ে প্র্যাকটিস করার সাথে পরের ক্লাসগুলো অনেক বেশি জড়িত। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, দেখা যাচ্ছে। জি, শুনছি, বলতে থাকেন। আপনি বলা শেষ হলে পরে কথা বলবো, তার আগে না। হ্যাঁ, পারেন, কেন না।
এতটুকুই আর মনে নাই। ভিডিও ভিডিও দেখেন নাই? ভিডিও দেখে প্র্যাকটিস করেন নাই? আপ স্যাম্পলিং ডাউন স্যাম্পলিং এর মধ্যে আরো অনেক কথাবার্তা ছিল। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। অপেক্ষা করেন।
আপনারা শুধু ক্লাসই চান নাকি নিজেদের প্র্যাকটিস করার দরকার নেই? প্রেজেন্ট ঠিক আছে, প্রেজেন্ট ফার্স্ট করলেন, বাট মানে কোর্স করেছেন এরপরে যদি ভিডিও দেখেন একটা যে ইনফরমেশন গুলা হচ্ছে গুরুত্বপূর্ণ সামনে এগোনোর জন্য, সেগুলো যদি ল্যাকিংস থাকে, তো আপনারা বলছেন ক্লাস, মানে আপনি বলছেন যে স্টার্ট করতে, তো করলাম, কিন্তু আমি যদি এখন জিজ্ঞাসা করি এবং আগের ক্লাসের ছোটখাটো বিষয়গুলো না বলতে পারেন, তাহলে কি সামনে এগোনোটা যুক্তিযুক্ত হবে, বা আমি ক্লাস ওইভাবে করতে পারবো? রবি আপু কি ফোনে কানেক্টেড? হ্যালো, প্র্যাকটিস কি করছেন কিভাবে? ওকে, প্র্যাকটিসের ব্যাপারে আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাচ্ছি না, কারণ শুধু এতটুকু আপনাদেরকে আমি বলে রাখি যে প্র্যাকটিস যদি না করেন, তাহলে আসলে মানে ফোনে থাকেন আর যাই থাকেন, ক্লাস করে কোনো লাভ নেই। এটা সবার জন্যই, কোনো লাভ নেই। গ্রাফিক্সের বিষয়গুলো যখন প্র্যাকটিস করতে যাবেন, আমার কথার ভ্যালুটা তখনই বুঝতে পারবেন। তার আগ পর্যন্ত মনে হতে পারে যে ভিডিও আছে, সব আছে, তাহলে কেন তো জোর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা তো করতেন। ওকে, সো কতদিন আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের কাজ করেছিলাম, তার আগের দিনও করেছিলাম, আজকেও করব। সো আপনাদের অন্য রিলেটেড সমস্যাগুলো নিজেদের সলভ করতে হবে নিজেদেরই, কারণ সফটওয়্যার রিলেটেড প্রবলেম শুধুমাত্র প্রথম ক্লাসে আমি কথা বলি, আপনাদের তাও তো অনেক কথা বলা হয়ে গেল। তো এটা একটা ইমেজ, যেখানে আমরা সেম আগের কাজটাই করব, শুধু রিপিট করব অন্যভাবে। এখান থেকে প্রথমত আমরা এই গাছটাকে রিমুভ করব এবং পরবর্তীতে এখানে স্কাইটা চেঞ্জ করব, এবং যদি আমাদের ইচ্ছা হয় তাহলে হচ্ছে এই জায়গাতে আমরা আরো অনেকগুলা এই সেম গাছটা অ্যাটাচ করব। তো নন ডিস্ট্রাকটিভ হইতে কাজ করার রুল যেটা বলেছিলাম, এটার একটা কপি নেওয়া, কন্ট্রোল জে, আমরা একটা কপি নিলাম, হাইড রাখছি। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট থাকবে, লেয়ার। আপনাদের প্রজেক্ট বেসিক্স যে জিনিসগুলো করানো হচ্ছে বা হবে, প্রত্যেকটা ধাপের মধ্যে আপনাদের লার্নিং আছে অনেকগুলা,
সেজন্য এটা দেখা জরুরি, প্র্যাকটিস করা জরুরি। আর প্র্যাকটিস না করলে মানে বুঝতে পারবে না, শুধু শুধু মানে ওয়েস্ট অফ টাইম হবে আর কি। আচ্ছা, আমরা সিলেক্টে যাব। সিলেক্ট থেকে আমরা এটা অনেকভাবে সিলেক্ট করতে পারি। এখানে আমাদের অনেকগুলো সিলেকশন টুল আছে, যেগুলো আমরা ওইভাবে এখনো শিখিনি, কাজ করতে করতে ঠিক একটা একটা। তো এই 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 ধরনের জটিল জিনিস সিলেক্ট করার জন্য আসলে ফটোশপের ওয়ে আছে, যেটা আগের গুলোতে ছিল না, অনেক ঝামেলা ছিল। এই ধরনের জটিল জিনিসগুলো ফটোশপে সহজে আগে কাজ করা যেত না, গেলেও সেটা প্রচুর ঝামেলা। তো এই জন্য আমরা এখন যেটা গতদিন আমরা দেখেছিলাম যে এখানে ক্লিক করলে আমার এই সিলেক্ট সাবজেক্টটা চলে আসে। সেই সেম সিলেক্ট সাবজেক্টটা যদি আমরা পেতে চাই, তাহলে হচ্ছে পুরোনো সফটওয়্যারে এখানে লেয়ার, আচ্ছা না, এটা সিলেক্টের মধ্যেই পাবো। আপনারা এই জায়গাতে দেখবেন যে আপনাদের সিলেক্ট, এই যে সাবজেক্ট, শুধু সাবজেক্ট লেখা যেটা, এটাই হচ্ছে আপনাদের আগের। তো আমরা এখানে কালার রেঞ্জটা নিব। কালার রেঞ্জ কি করবে, জটিল বিষয়টাকে সে খুঁজে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। এখানে আমার একটা পপ আপ আসবে এবং এখানে হোল ইমেজটা দেখা যাবে। তো আমি যেটা করব, আমার যে ইমেজটা দরকারি, ধরেন এই ইমেজটা দরকার, এটা আমি ওই বরাবর ওই জায়গাতে ক্লিক করব, দেখবেন আমার ওইটা চলে আসছে। এবং এখানে একটা বিষয় খুব খেয়াল করতে হবে যে যেটুকু অংশ সাদা হবে সেটুকু অংশ শুধুমাত্র সিলেক্টেড থাকবে। তো এটা আমরা এখন দেখেন এইটুকু অংশ সাদা হয়েছে এবং এখানে ফাজিনেসটা হচ্ছে 65 to 69 এর মতো রাখবেন। আমি ওকে দিলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছি আমার গাছের অংশটা সিলেক্ট হয়েছে, তার পাশাপাশি অংশ, কোনো সমস্যা নেই। আমরা এটা কন্ট্রোল জে দিয়ে সামনে নিয়ে যাব। কন্ট্রোল জে দিলে আমি যতটুকু অংশ আমার সিলেক্টেড, শুধু এই জায়গাটা আসছে। এখানে একটা ফ্লোটিং, আমরা যদি এটা ট্রান্সপারেন্ট হওয়াতে সিলেক্ট করাটা টাফ, বাট এখানে এটা আছে। তো এটা আসলে অতটা পারফেক্ট হয়নি, এজন্য আমরা এই সিলেকশনটা রেখে দিচ্ছি। কে জয়েন করলো দেখি। ওকে, তো আবার সিলেকশনটা আমরা দেখলাম যে আসলে যেভাবে চাচ্ছি সেভাবে হয়নি। এই জায়গাটার সিলেকশনটা যে পারফেক্ট হবে সবসময় বলা যায় না, বাট পারফেক্ট করে নিতে হবে। তো তার জন্য এখানে দুইটা আইড্রপার আছে। এই আইড্রপারটা কি, আশেপাশের এলাকাগুলো যেখানে আমি ক্লিক করব সে অ্যাড করবে। এই যে যতটুকু আমার সাদা ততটুকু সিলেক্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে বাদ দিবে, ওখানে ক্লিক করব সেই অংশটা আমার, সে চেষ্টা করবে সেই অংশটাকে মাইনাস করে কাজ করাইতে যতটুকু সম্ভব। তো আমরা নর্মালি এটাতেই নিচ্ছি, শুধু এতটুকু অংশ চাচ্ছি। এখানে দুটো অপশন আছে, সিলেকশন আর ইমেজ। আপনি যদি ফুল ইমেজটা চান তাহলে সে ফুল ইমেজটা সিলেক্ট করে দেবে, আর যদি শুধু সিলেকশন চান তাহলে সিলেকশনে ক্লিক করা থাকতে হবে। এটাই হচ্ছে রুলস। ওকে, এবার দেখি কতটুকু সিলেক্ট হলো ভালো হবে। আচ্ছা, এই সিলেকশনটা দেখানোর উদ্দেশ্য সেটাই বললাম, সাইডের অংশটা সিলেক্ট হয়েছে, এই অংশটা হয়নি। তারপর আমরা দেখি কন্ট্রোল সে, ওকে, আচ্ছা এটা যতটুকু হয়েছে থাক।
এখন ওই লেয়ারটাকে আমরা একটু নিচে রাখছি, কারণ এই লেয়ারে আমরা কিছু কাজ করব। প্রথম যে কাজটা করব, গতকাল যে টুলগুলো ব্যবহার করেছি সেগুলো নিয়েই কাজ। প্রথমে উপরেরটাই যে স্পট হিলিং, স্পট হিলিং কি করে, কোনো জায়গাটাকে যদি মনে করে সে স্পট, সেটাকে সে রিমুভ করে দিবে সুন্দর করে। তো প্রথম কথা হচ্ছে আমরা এটাকে এখান থেকে রিমুভ করব। শুধু এখান থেকে এভাবে যদি আমরা মাউস ওভার করি তাহলেই হবে। আচ্ছা, চলে গেছে। এবং এটা দেখে আসলে বোঝার এখন ওয়ে নেই যে এখানে কোনো একটা গাছ ছিল কিছুক্ষণ আগে। থার্ড ব্র্যাকেটের বাম দিকেটা প্রেস করলে এগুলো ছোট হবে, ডান দিকেটা প্রেস করলে তারপর ব্রাশের সাইজ বড় হবে। আচ্ছা, এখন দেখে বলেন যে এখানে যে কোনো গাছ ছিল এটা বোঝার উপায় আছে কিনা। নাই। ওকে, আচ্ছা এরপরে আমরা স্কাইটা হচ্ছে চেঞ্জ করব। ব্রাশের সাইজটা যে বড় ছোট দেখলেন যেটা, ওইটাই বড় ছোট হবে। থার্ড ব্র্যাকেট যেটা আছে কিবোর্ডের, ওটার লেফট এন্ড রাইট ক্লিক করলে বড় ছোট হবে। আচ্ছা, এই টুলটাকে এই যে নিচে ম্যাজিক ওয়ান টুল বলে, ম্যাজিক ওয়ান, এটার কাজ কি, এটা হচ্ছে একই কালার যতটুকু আছে ইমেজে সেগুলোকে সিলেক্ট করা। তো আমরা চাচ্ছি যেহেতু আকাশটা চেঞ্জ করব, এই যে আকাশটা, এটাতে ক্লিক করব। তাহলে আমি দেখছি পাশাপাশি আরো বাইরেও একটু সিলেক্ট হয়ে গেছে এই যে জায়গাতে। এগুলো দেখেন যেখানে কিছু সিলেক্ট হয়েছে। আচ্ছা, অল্টার প্রেস করে শুধু এই জায়গাতে ক্লিক করলে ওই সিলেকশন গুলো চলে যাবে, কারণ ওইগুলো হচ্ছে এটার বাইরে, সে নিজেও বুঝতে পারছে। এখন স্টিল আছে। আচ্ছা, অল্টার ক্লিক করাতে এখানে একটা প্রভাব পড়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এরকম চাচ্ছি না আর কি। তো সেজন্য যেটা করব, আমি আবারও সিলেকশনটা করব, এই টলারেন্সটা একটু বাড়িয়ে কমিয়ে যেভাবে আমার সুবিধা হয় আমি আবার এটা ক্লিক করছি। এখন দেখছি এরিয়াটা আবারও থাকছে। টলারেন্স আমি আরো কমিয়ে নিচ্ছি এবার, কন্ট্রোল ডি করলে ডিসলেক্ট হবে। আর কারণ এটা হোয়াইট, এখানকার পাথরগুলো হোয়াইট, সেজন্য এই অংশটাকে সে কোনোভাবে বাদ দিচ্ছে না, কারণ একই রকম কালার তার কাছে মনে হচ্ছে, তাই সে এটাকেও অ্যাড করতে যাচ্ছে। ওকে, ঠিক আছে। সেম জিনিসগুলো আমরা নিখুঁতভাবে প্রত্যেকটা টুল সহ দেখব। এখন এতটুকু বুঝলাম, এতটুকু আমার সিলেক্ট হয়েছে, এতটুকু অংশ আমি বাদ দিতে চাই। তো আমরা কি করবো, এখানে ক্যামেরার মতো একটা অপশন আছে, এটাকে বলে মাস্ক। আমরা মুখে যেমন মাস্ক পরলে আমাদের চেহারা চেঞ্জ হয়ে যায়, অন্য মানুষের চেহারা লাগানো যায়, তেমনি এখানেও তাই। মাস্ক মাস্ক জিনিসটা হচ্ছে আমরা এই জিনিসটাকে হাইড করে অন্য জিনিসকে এই জায়গাতে নিয়ে আসতে পারবো। আচ্ছা, সিলেকশনটা থাক শুরুতে, কেন থাক দেখেন, আমি উইন্ডোজটা টেনে নিয়ে আসছি এবং এখানে আমি এই অংশটাকে
যে স্কাইটাকে আমি টেনে ধরে এর উপরে ছাড়বো, গেছে, যাওয়ার পরে আমি এটা আমার দরকার নেই, কারণ এই স্কাইটা আমার দরকার ছিল। এবং এই স্কাইটা যেহেতু আমি সরি সিলেকশন যেহেতু ছিল, সিলেকশনটা আসলে কাজ করছে, আমরা একটু ব্যাকে নিয়ে যাই এটাকে। ঠিক আছে, তো এটা থাক, এটা আমি হাইড করে দিচ্ছি, এটা সিলেক্ট আছে। তো এই মাস্কে ক্লিক করব, মাস্কে ক্লিক করলে কি হবে, দুইটা হতে পারে, হয় এই অংশ আমার সিলেক্ট আছে যেহেতু এটা হাইড হয়ে গিয়ে এটা দেখাবে, অথবা উল্টাটা যদি করি তাহলে এটা হচ্ছে দেখাবে এবং এটা হাইড করবে। তো আমরা জাস্ট নরমালি যদি ক্লিক করি তাহলে যেটা হচ্ছে এইটুকু অংশ সে শো করছে, এইটুকু অংশ সে আমাকে হাইড করে দিয়েছে। হাইড মানে এটা এই জায়গাতে তাকাতে হবে, এই জিনিসটা বোঝাতে হলে। হোয়াইট মানে শো করা, ব্ল্যাক মানে হাইড করা। কিন্তু এখানে এই জিনিসটা বোঝা যাবে না, কখন বোঝা যাবে সেটা আমি বলছি। তো এখানে ওই যে সিলেকশন যখন ছিলাম আমার সেই লেয়ারে ছিলাম না, যে লেয়ারে কাজটা করছি। তো আবার আমি এখানে ক্লিক করলাম, এই যে এখন কি আপনারা বুঝতে পেরেছেন যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম? আচ্ছা, সেম কাজটা আমরা আবার ব্যাকে যাব, এই জায়গাতে এখন অল্টার প্রেস করে করব, কারণ আমি চাচ্ছি কি এই জায়গাটা হাইড করুক, এইটা শো করুক। নরমালি সিলেকশনের মানে কি, সিলেকশনের মানে হচ্ছে যেটা সিলেক্ট করবেন সেটাই কাজ, এটা সিলেক্ট শো করে অন্যটা হাইড করে দিবে। বাট আমি অল্টার করলে তার উল্টাটা করবে। অল্টার প্রেস করে ক্লিক করলাম, এখন এটা হাইড করে দিয়েছে, এটা শো করেছে। এরপরে আমি এই যে ইমেজটা নিলাম সেটাকে এই লেয়ারে নিচে নিব, কারণ কি তাহলে এইটুকু উপরে থাকবে এবং নিচের লেয়ারটা ভিতর থেকে এইটুকু দেখা যাবে। এই যে দেখেন দেখা যাবে। এবং এটাকে আমি কন্ট্রোল টি, কতদিন আমি আপনাদেরকে বারবারই বলছি, কন্ট্রোল টি দিয়ে আমি এই ইমেজটাকে হোল ইমেজে সেট করে নিব। শুধু যে এই স্কাই চেঞ্জ করতে পারি তা না, নতুন যে কোনো স্কাই যে কোনো ভাবে যে কোনো সময় আমি কোথায় বসালে আমার ভালো লাগবে আমি ততটুকু এটা এখানে বসিয়ে নিই, যেমন এতটুকু, ওকে দিয়ে। তাহলে প্রথম কথা হচ্ছে আমার এই স্কাইটা ছিল না, কিছুক্ষণ আগে ছিল, মানে মূল ইমেজে স্কাইটা ছিল না। এখন আমরা স্কাইটা চেঞ্জ করলাম, এটা একটা ওয়ে, এবং এই ওয়েটা হচ্ছে ম্যানুয়ালি খুবই কার্যকর, যে কোনো সফটওয়্যারেই করা যাবে, পুরোনো ভার্সন। এখন আমাদের এই গাছটা কমপ্লিটলি এই জায়গাতে ওইভাবে আসেনি, সেজন্য আমরা এভাবে এটাকে রাখলাম। অথবা আমরা আরেক কাজ করতে পারি, যেমন আমি এই লেয়ার সবগুলো হাইড করে দিচ্ছি, ভালো করে বুঝেন। এখানকার আমাদের মূল ইয়েটা ছিল আগে, ভালো করে বুঝেন। তো সেটাকে একটা কপি নিচ্ছি, এটা জটিল কাজ না, বিষয়টা হচ্ছে ঘুরিয়ে আবার একই কাজটা আমরা এখানে যদি এটাকে ক্লিক করি তাহলে এটা আবার সিলেক্ট হবে। তো এটাকে যদি আমি অল্টার সহ পেস্ট করি দেখি কি দেখাচ্ছে আমাকে। এই দেখেন সুন্দর করে গাছটা এখানে আছে, একই কাজটা করেছি। প্রথমে গাছটা যেহেতু রাখছিলাম, আমি কি করব, এটা আরেকটা সিলেকশন টুল, যে সিলেকশন টুল দিয়ে কোনো একটু সিলেক্ট করে এদিক থেকে ওদিকে নেওয়া যায়। আরো কাজ আছে এগুলা আরো বলবো আমরা। তো এই সিলেকশনে এতটুকু সিলেক্ট করলাম, বারবারই বলছি যে এইগুলা যেহেতু বলবো একটু একটু কাজ করে এগুলোর সাথে অভ্যস্ত হতে পারলে আমাদের জন্য সুবিধা। তো দেখেন গাছের গোড়া পর্যন্ত সিলেক্ট হয়নি, এতটুকু সিলেক্ট হয়েছে। তবে এই জন্য আমরা শিফট প্রেস করে এতটুকু অংশ সিলেক্ট করে নেব, তাহলে এতটুকু অংশ আমার সিলেক্ট হবে। এখন এটাকে আমি কন্ট্রোল দিয়ে দিতে পারি, অথবা এখান থেকে যদি আপনি চান এই অংশটা কপি করে অন্য কোথাও রাখবেন, সাপোজ এডিটে কপি, আমি এটা রাখতে চাচ্ছি কোন লেয়ারে, এই লেয়ারের উপর।
বা এই লেয়ারের উপরে এই যে এটা, তাহলে শুধু এখানে পেস্ট করে দেন, পেস্ট করে দেন, তাহলে সে এরকম আসছে, কারণ এটা ট্রান্সপারেন্ট ছিল। হ্যাঁ, কি বললেন? নতুন লেয়ারে নিলেও যে হয়তো ওই পদ্ধতিতে তো জানেনি, ওইটার বাইরে যেগুলো আছে সেগুলো তো জানতে হবে, জানতে হবে না? শুধু না বুঝতে পারলে সেই জিনিসগুলো মানে জিজ্ঞাসা করবেন যে এই জিনিসটা ক্লিয়ার বুঝিনি, বাট কোনটা করলে কোনটা হতো বা কি করা উচিত, জাস্ট ওয়াচ ইট। ওকে, তো এভাবে আমরা এই জিনিসটা করতে পারি। অথবা আরেকটা জিনিস, যেমন সিলেকশন যেহেতু করা আছে, এই যে মুভ টুল, এই মুভ টুল দিয়ে আমি যখন এটাকে এই যে ক্লিক করব, দেখেন সে চলে যাচ্ছে আমার সাথে। তো এতগুলো ওয়ে আছে, আর অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের ছিল, কিন্তু কথা হচ্ছে আপনার এটা ইমেজে ক্লিক থাকতে হবে। এটা এটা ভালো করে খেয়াল করেন, এটা ইমেজ, এটা মাস্ক। মাস্ক তো মাস্ক, মূল জিনিসটা আপনার কোথায় আছে? ইমেজে না? তো এটাকে যদি এখন এই যে আমি সরাই, দেখেন সে কিন্তু সরে যাচ্ছে, সে আর এই জায়গাতে নাই। এটা 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 খেয়াল করেন, কোথায় দেখেন। এখন এই জায়গা থেকে আপনি যেটা বলছেন ব্যাপারটা, তো আমি এই মাস্কটা অ্যাপ্লাই করা যায়, যদি অ্যাপ্লাই করে দিই তাহলে এই জায়গায়, এখন এটা আমি যদি কন্ট্রোল জে দিই, সে কিন্তু একটা নতুন লেয়ারে আছে। এটা কি করে বুঝবো আমরা? এই যে সম্পূর্ণ এটা, এবং এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন এটাকে বলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। কি বলে? ট্রান্সপারেন্ট। এই ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই আসলে। তো আমার আগের গাছটা নেওয়া ঠিক ভালো হয়নি, তাই আমি ওটা ডিলিট করে দিলাম, এবং এই গাছটা যেহেতু নেওয়া ছিল, আমি আকাশও চেঞ্জ করেছি, সবকিছু এটা রাখলাম, এটা এটা। এখন দেখেন আমার গাছটাও ব্যাক এসেছে সবকিছু, বাট গাছটা আমি ওই জায়গাতে না রেখে, সরি, এটাতে সিলেক্ট থাকি আমরা, আমাদের ইচ্ছা মতো জায়গায় রাখতে পারবো, অথবা এটাকে আমরা কপি করে এখানে রাখতে পারবো, অথবা মাঝখানে যেহেতু ছিল আমি মাঝখানেও গাছটা রাখবো। কিন্তু এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করবো এই কারণে, কারণ এটা এখন আমি বড় করব, বড় করতে গিয়ে কোনোভাবে যেন রেজুলেশন নষ্ট না হয় সেটা আমার মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কমপ্লিট একটা ডিফারেন্ট জিনিস। ওকে, তো ইমেজটা আপনি এক্সপোর্ট করলে ইমেজটা পাবেন, কিন্তু এখানে একটা জিনিস দেখানো জরুরি, যেমন সবই বাদ দিই, এই কাজটাকে যদি আপনি এক্সপোর্ট করেন বা ইমেজ হিসেবে বের করেন, এটার কোনো কালার টালার কিচ্ছু নাই। তো এটাকে কিভাবে পাবেন? যদি এখানে আপনার জেপিইজি, জেপ্যাগ দুটাই বলে বাইরে, আমরা জেপিইজি বলি। আচ্ছা, এটার মিনিং হচ্ছে জয়েন্ট পার ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এটা মিনিং আছে। তো তাহলে আমরা আমাদের গাছটা এখানে রাখছি, অনেক বড় হয়ে গেছে এটা, আমি এখানে জাস্ট 1000 এর একটা ইয়ে নিই। এই যে আপনার গাছ, তাহলে সে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখাবে, কারণ জেপ্যাগের মিনিংটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কি বুঝে না, কারণ তার সাইজটা ছোট করা লাগে। বাট এখানে যদি আমি পিএনজি সিলেক্ট করি, তাহলে দেখেন এই ইমেজটা এরকম আসবে।
তখন ইমেজটা আপনি যেখানেই বসান, ইমেজটা বের করার পরে এখানে যদি আমি সেভ দিই, এটা সেভ হয়ে যাবে। যেখানেই বসাই শুধু গাছটা বসবে। আমরা এমনি নর্মাল ইমেজ নিলে কেমন লাগে যে আপনার ব্যাকগ্রাউন্ড সহ একটা জায়গাতে বসে, বাট সেরকম ভাবে বসবে না। আমি আপনাদেরকে দেখাই, সেটাই বেটার হবে। যে আমরা পিএনজি সেভ এবং হচ্ছে ট্রি পিএনজি, ওকে। তো বাদ বাকিগুলো আমি এই জায়গাতে ওপেন করে দিচ্ছি। এটা যেটা আমরা চেঞ্জ করলাম, তবে এই গাছটা এখানে খেয়াল করেন, এই ছোটখাটো ত্রুটিগুলো যেন না থাকে। তো সেই ছোটখাটো ত্রুটির জন্যই আমরা যে জুম শিখছি বারবার, এই জন্যই শিখছি। সরি, ঠিক আছে, এখন একদম পারফেক্ট। তো ভাবেন যে এই গাছের পাশে আপনি ওই গাছটা বসাবেন, হুবহু ওই গাছটাই বসবে। ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড। প্লেস এমবেডেড এর মিনিংটা কি? ওই ইমেজটা এই ইমেজের উপর আসবে, আর আমি যদি ওপেন দিই তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। তাহলে আমি মনে হয় এই যে এখানে আছে পিএনজি। তাহলে এই গাছটাকে দেখেন আমি এখন ছোট্ট করে এখানে রাখবো, তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এবং আপনি ইমেজটা দেখলে বুঝতেও পারবেন না যে এটা একটা আলাদা জায়গার ইমেজ ছিল। দ্যাটস দ্য বিউটি অফ ফটোশপ। ওকে, এতটুকু ক্লিয়ার কি করলাম আমরা? জটিল বিষয়গুলো যখন আমরা সিলেক্ট করি, লাইক আমরা নেক্সট দিন লেয়ার যখন বলবো, এগুলো ডিটেলস বলবো, ব্যাকগ্রাউন্ড কি বা অন্য ব্যাপারগুলো কি, এটা একটা কপি করেই আমি দেখাই। জটিল বিষয়গুলো যখন সিলেক্ট করব, জটিল বিষয়গুলো সিলেক্ট করা আসলেই জটিল, আর বুঝতেই পারছেন এটা সিলেক্ট করে পারফেক্টলি আপনি রিমুভ করবেন। তো সেক্ষেত্রে দুইটা কাজ করা হয়, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি একই কালারের হয়, সে ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করা হয়, অথবা সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে দেখা যায় যদি একই রকম কালার থাকে তাহলে ওই গাছটাকে ক্লিক করবেন, দেখেন যতটুকু হোয়াইট হয়েছে ততটুকু কিন্তু সে সিলেক্ট হবে, খুব সুন্দরভাবে সিলেক্ট হবে। এই কাজটা পসিবল, কিন্তু সব গাছগুলো যে আপনি একইভাবে সিলেক্ট করতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। এখানে এই রেঞ্জ কালার রেঞ্জ যেহেতু একই কালারের, এগুলো আছে, সমস্যা নেই, এগুলো রিমুভ করে দেওয়া যাবে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা বললাম, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এদিকে ক্লিক করে তাকে বোঝাইতে পারি এই কালারটা যদি সিলেক্ট করে সে, তো সেই ক্ষেত্রে টলারেন্সটা বাড়াই নিয়ে আবার ক্লিক করতে পারেন। টলারেন্স জিনিসটা কি? কতটুকু এরিয়া সে সিলেক্ট করবে নিজের থেকে। এখন যখন ক্লিক করছি এরিয়াটা সে বড় করে নিচ্ছে মোটামুটি যতটুকু পসিবল। এগুলো হচ্ছে আমাদের বেসিক একটা ধারণা কিভাবে আস্তে আস্তে আমরা সিলেকশনের পথে এগোবো। আর এখন নতুন সফটওয়্যার গুলোতে এত ঝামেলার মধ্যেই যাওয়া লাগে না, সিলেক্ট সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে কমপ্লিটলি আপনাকে যতটুকু সে বুঝতে পারবে সিলেক্ট করে দিবে। তো এর থেকে সোজা হয় না। এই জন্য আমার এই সফটওয়্যার ওই সফটওয়্যার এগুলো বলে আসলে কান্নাকাটি না করে, যদি কাজ করতে চান অ্যাডভান্স লেভেলে, তাহলে অ্যাডভান্স সফটওয়্যার থাকা উচিত। দেখেন খুব পারফেক্টলি এই অংশটা সিলেক্ট হয়েছে না, কিন্তু এই জায়গাটা আমি চাইনি, এই জায়গাটা হয়নি, সেটা আমি চেঞ্জ করতে পারি, সেটারও ওয়ে আছে যে আমরা চাইলে সেই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি। তো সেটা আমরা দেখাবো সময় হলেই। আজকে দেখানোর যেটা উদ্দেশ্য ছিল কিভাবে ব্যাকগ্রাউন্ড আগে পরপর তিনটা কাজ
একটা জিনিস দিয়ে করলাম, এরপরে ফার্দার কেউ যদি বলেন জিনিসটা বুঝিনি বা আমি করতে দিলে পারবেন না, তাহলে কিন্তু হবে না। ওকে, যতটুকু করলাম ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এই দুটা ইমেজ নিয়ে একটু কাজ করি। এখানকার গাছটা নিয়ে হাইড করা আছে, যেটা বোঝাইলাম। তো আজ থেকে মিলে আমরা টুলের কাজটা শুরু করব। আমরা বেসিক কয়েকটা কাজ করে একটু ধারণা নিলাম, দেখলাম। এখানে আমাদের একটা টুল আছে, যদি আমরা কিবোর্ড থেকে সি প্রেস করি। আচ্ছা, বাই দ্য ওয়ে সব ব্যাচেই বলি, যেটা আপনাদের ব্যাচে আলাদা করে বলা হয়নি, এখানে যে টুলগুলো আছে সেটা শর্টকাটগুলো আপনার মুখস্থ করে ফেলতে হবে। আমি যেগুলো সময় ধরতে পারি, যেমন রেক্টেঙ্গেল এম, মুভ টুল ভি, ল্যাসো টুল এল, এইভাবে। তো এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপের সাথে তো পরিচিত, ফোন যারা চালান তারা পরিচিত, যারা চালান না সবাই পরিচিত ক্রপের সাথে। ক্রপ টুল কি করে? ক্রপ টুল হচ্ছে আপনার ইমেজটাকে, যদি সরাসরি বলি, কিছু অংশ রেখে কিছু অংশ কেটে বাদ দিয়ে দেয়। কিন্তু ফটোশপের ক্ষেত্রে, এটা যেহেতু একটা এডিটিং সফটওয়্যার, ফটোশপের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। আপনি যদি চান তাহলে সে কেটে বাদ দিবে, আপনি যদি না চান অতটুকু অংশ আপনাকে দেখাবে, বাদ বাকিটুকু অংশ থাকবে, সে কোনো পিক্সেল নষ্ট হবে না। তো যেটাকে কেটে বাদ দিচ্ছি সেই অংশকে বলছি আমরা ডিস্ট্রাকটিভ ওয়ে, আর কেটে বাদ না দিলে সেটা বলছি নন ডিস্ট্রাকটিভ ওয়ে। ক্লিয়ার? আমি যতটুকু বললাম বুঝছেন? যদি ফটোশপে আমরা ক্রপ করে কোনো মানে ইমেজের অংশ বাদ দিই, সেটা হবে ডিস্ট্রাকটিভ ওয়ে। আর ফটোশপে যদি কোনো অংশ আমরা বাদ না দিই, থাকে লুকিয়ে থাকে আর কি, ইমেজটা নষ্ট হবে না, বাট কিছু অংশ আমার সামনে থাকবে, সেটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে। মানে মূল ফটোশপের কোনো সেন্স নাই। আচ্ছা, তো সেটাই কাজ করব। দেখেন, আপনি যখন কিবোর্ড থেকে সি প্রেস করবেন, সি, তাহলে এটা চলে যাবে ক্রপ, এবং চারিপাশে আপনার এরকম রেক্টেঙ্গল একটা বাউন্ডারি আসবে। বাউন্ডারিটা আমরা কি করতে পারি? টেনে নিয়ে আসতে পারি যতটুকু আমার দরকার। ধরেন আমি শুধু এই গাছটুকু নিব, বা আমি শুধু এতটুকু নিব, যতটুকু আমার চাই আর কি, যে সম্পূর্ণ অংশটা নিব না, আমি এতটুকু নিব বা এতটুকু নিব, তাহলে আমি এতটুকু অংশ সিলেক্ট করতে পারবো। আচ্ছা, ফটোশপ আপনার এর নিচে কি আছে কিছু দেখে না। আমি যদি এখানে ক্লিক করি, ভালো করে বোঝেন, ক্লিক করা মাত্র সে সব বাদ দিয়ে শুধু এতটুকু আমাকে শো করবে। তো চলেন ইন্টারপ্রেস করেন, অথবা এখানে যে টিক চিহ্ন আছে সেটাতে ক্লিক করেন, অথবা যদি না চান, এটা চাচ্ছেন না, তখন স্টপে ক্লিক করবেন। কোনো কাজ করে ফেললে একটু একটু করে ব্যাক আসতে চাচ্ছেন, তাহলে এটাতে ক্লিক করবেন। তাহলে আমরা এটাতে ক্লিক করছি বা ইন্টারপ্রেস করলাম। দেখেন, আমার এখানে যে মূল ইমেজটা ছিল সেটার আর কিচ্ছু নাই, সব বাদ পড়ে এতটুকু আছে, ঠিক না? হ্যালো, রেসপন্স করেন। তো এতটুকু অংশ আমরা ক্রপ করে ফেললাম, সেগুলো কি আর আশেপাশে কোথাও আছে? চলে গেছে একবারে, ঠিক না? এটাই ক্রপ, কিন্তু এটা ডিস্ট্রাকটিভ ওয়েতে ক্রপ, ডিস্ট্রাকটিভ। আচ্ছা, তো পরে আমি কন্ট্রোল জেড যদি দিই, তাহলে ব্যাক আসবে। অনেক সময় পুরোনো সফটওয়্যার গুলোতে ব্যাক নাও আসতে পারে, কারণ ওটা কেটে ফেলছে। ফটোশপ এই জিনিসটা ওইভাবে দেখে না, বাট অন্য বেশিরভাগ সফটওয়্যার গুলোতে ক্রপ করার পর আর সেটা ব্যাক করা যায় না। আচ্ছা, তো এইটা একটা। আরেকটা ওয়েটা হচ্ছে, এটাকে যখনই ক্লিক করছেন তখন আমি নিজে এটাকে যতটুকু দরকার এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারি। ধরেন এতটুকু দরকার, ক্লিক করে ছেড়ে দেন, তাহলে অতটুকু অংশ আপনার শো করবে।
যে আপনি ক্রপ করতে চাচ্ছেন এতটুকু, আপনি এন্টার প্রেস করবেন কিবোর্ড থেকে, এন্টার। অতটুকু অংশ আপনার আবারও চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এতক্ষণ আমার অপশন বারে এই অংশটা সিলেক্ট করা ছিল, দেখেন ক্লিক করা। এখন আমি যেটা করব, এটাকে আবার ব্যাকে নিব, নেওয়ার পরে কন্ট্রোল 0 সামনে আসুক, এইটাতে আমি ক্লিক উঠাই দিব। দেখেন এখন নাই, এখন কোনো ক্লিক নাই। এরপরে আমি একই কাজটা করব, যে এতটুকু অংশ সিলেক্ট করব, কন্ট্রোল জেড, ওকে। তো এখন আমি ইন্টারপ্রেস করব বা এটাতে ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন আমার ইমেজটা আমি এই মুভ টুল দিয়ে যদি মুভ করি, সে আসলে আছে, সম্পূর্ণ ইমেজটা আছে কিন্তু লুকিয়ে আছে। করছেন? এই যে নিচের গোড়া সহ আছে, ইমেজটা আছে না? সো আমরা ওইটা আমাদের কি বলে, এখানে যে লেখাটা যদি আমরা দেখি, এখানে সুন্দর করে বলা আছে যে এখানে ধরলেই লেখাটা আমাকে শো করবে, এবং ডিটারমাইন ইফ পিক্সেল যেটা আউটসাইড দ্য প্রপ বক্স ইজ রিটেন অর ডিলিটেড, এটা ক্লিক করা থাকলে আপনার আউটসাইড ডেটা বা পিক্সেল গুলো ডিলিট হয়ে যাবে, আর ক্লিক না করলে এটা রিটেন করতে পারবেন। হ্যাঁ, মুভ টুল করে আমি কি করছি, আমি যতটুকু অংশ চাই এখন ততটুকু এইটুকুর মধ্যে রাখছি। এটাকে যদি আমরা ফ্রেম বলি, তাহলে ফ্রেমের মধ্যে রাখতে পারছি ওটাতে যখন ক্লিক করা নেয়। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি আবারও যদি ব্যাক আসি, এই যে আমার মূল ইমেজটা। তাহলে ক্রপের সুবিধা হচ্ছে এইটা, কারণ অনেক সময় একটা ইমেজ থেকে আমার সম্পূর্ণ অংশ লাগে না, অল্প স্বল্প অংশ লাগে, এবং এটা আমরা আরো একটু দেখবো, বাট এই জায়গা থেকে আগে ডিটেলসটা ক্লিয়ার হয়ে নি। ওকে, এবং এখানে কিছু আমি যখন ক্লিক করছি তখন একটা রেশিও অনুপাতে যদি এটা চাই, যে ফিক্সড রেশিও, এই যে যেমন আমি এদিকে টানছি বড় ছোট হচ্ছে, এরকম হবে না। তাহলে শিফট প্রেস করবেন, তাহলে সে একটা রেশিও মেনটেন করবে। যেমন আপনি এখানে স্কোয়ার হচ্ছে, তারপর আপনি একটু উপরে করলে ছোট হচ্ছে, নিচে করলে একরকম, হ্যাঁ, এই জিনিসগুলো হবে। বা নর্মালি যখন ক্লিক করবেন, করার পরে যদি ছেড়েও দেন এবং তারপর এটাকে টান, সে স্কোয়ার শিফট যদি পেজ ধরেন তাহলে সে একটা রেশিও মেনটেন করবে, সবসময় স্ট্রেট লাইন জিনিসটা মেনটেন করবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যেদিক সেদিক করতে পারবেন না। তো এটা সেম রেশিওটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারি, যে আমি শিফট প্রেস করে ধরে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে হচ্ছে এই যে 4/5 এই রেশিওতে চাচ্ছেন, তাহলে এই রেশিও হয়ে যাবে। আপনি চাচ্ছেন 16/9, তাহলে এই রেশিওতে হবে। এটা যদি বড়ও করেন, রেশিওটা একই থাকবে। 16/9 কি, আমি যদি 2 টাইমস এটা বড় করি, তাহলে 16 এর সাথে 2 গুণ হবে, 9 এর সাথে 2 হবে, 32/18, রেশিওটা একই থাকবে। এখানে রেশিও কোনো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে। অথবা যদি উল্টা চান, এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে 9টা এদিকে যাবে, 16 মানে 16 বা 16 এদিকে আসবে। ক্লিক করলাম, এই যে এখন এটা। এবং রেশিও অনুপাতও যদি ক্লিক করি, সে আমাকে রেশিও অনুপাতে ততটুকু আমাকে দিয়ে দিবে। কিন্তু কথা হচ্ছে, এখন যদি আমার ডিলিটে ক্লিক করা ছিল না, আমি ইমেজটাকে আরো পাবো, কারণ ডিলিটে যদি ক্লিক করা থাকো, ওই ইমেজটাকে আমি ব্যাক করতে পারতাম না। ক্লিয়ার এতটুকু? ওকে, এখন এই ইমেজটা যদি এমন হয় যে আপনি কোনোভাবে ইমেজটাকে আর ব্যাক করাতে পারছেন না, অন্য সফটওয়্যারে যারা আপাতত ব্যবহার করছেন, বা প্রবলেম হতেই পারে, সেক্ষেত্রে যেটা করবেন, ফাইল থেকে গিয়ে রিভার্ট করবেন, F12। রিভার্ট করলে যেটা হবে, আপনার একদম প্রথম যখন ইমেজটা এখানে নিয়ে আসছেন সে অবস্থায় চলে যাবে সে।
মধ্যখানে কি করছেন না করছেন সে কিচ্ছু দেখবে না, হ্যাঁ, একদম প্রথম অবস্থায় চলে যাবে। এটা একটু অপেক্ষা করতে হবে, কারণ আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ করে ফেলছি। এই যে তাহলে প্রথম অবস্থায় গেছে না ইমেজটা, এখানে দেখেন কিছু নেই আর, এটা হচ্ছে রিভার্ব। এখন ছোট্ট একটা বিষয়ই বাকি আছে, আমরা ইমেজটাকে একটু ছোট করলে জিনিসটা বুঝবো, এখানকার মাথায় রাখতে হবে। এখান থেকে এইটুকু কতটুকু ভালো করে দেখেন, অল্প একটু না আকাশটা গাছের উপরে। আচ্ছা, আমি ক্রপ টুলে আবার ক্লিক করছি, আমি রেশিও নিব না, রেশিওটা ক্লিয়ার করে দিচ্ছি, এবং আমি ইমেজটাতে ক্লিক করলেই হবে শুধুমাত্র, অথবা এটাকে আমরা দেখিয়ে দিই তাকে যে এটা হচ্ছে ইমেজ, আগে সেটিংটা মনে রেখেছে আর কি, অথবা উইথ হাইটটা নিই। ওকে, এটা হচ্ছে আমার মূল ইমেজ। কিন্তু দেখেন আমি যখনই ইমেজের বাইরে যাচ্ছি সে আমাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখায়, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এবং আমি যদি ক্লিক করি তাহলে এতটুকু ছিল আমার মূল ইমেজ, মূল ফটো, এর বাইরে হচ্ছে এটা বাড়তি অংশ না। ওকে, এখন এটা যেহেতু বাড়তি অংশ, এই বাড়তি অংশটা আমরা ম্যানুয়ালি ফিল করতে পারি। যেমন আমি এখানে যদি যাই, প্রথমত হচ্ছে আমি এখানে গেলাম, যে কোনো একটা সিলেকশন টুল নিলাম, এটাকে পলিগন বলে, এখন মনেই রাখতে হবে, আবার বলছি এমন না। তো আমরা এতটুকু অংশ চাবো হচ্ছে যে কালার আছে সে কালার দিয়ে ফিল করতে। এখানে ক্লিক করে এর সাথে লাগিয়ে ছেড়ে দিতে পারেন, অথবা ডাবল ক্লিক করলে সে অটো অ্যাড হয়ে যাবে। এডিটে যাব, এডিট থেকে আমরা যাব ফিলে। গতদিন আমি আপনাদেরকে দেখিয়েছি শর্টকাট সহ, শিফট ব্যাক স্পেস, মনে আছে? সেটাই ওকে দিব। ওকে দেওয়ার পরে সে কি করবে, এতটুকু অংশ আমাকে ব্যাকগ্রাউন্ডটা বুঝে সে ফিল করে দিবে। যে ব্যাকগ্রাউন্ডটা কি আছে হুবহু ওই অংশটা, যেটা ফটোশপ বুঝতে পারে। দেখছেন? আচ্ছা, এটা একটা ওয়ে। ওই একই জিনিস আবার একটু করি, এখান থেকে আমরা পলিগনাল ল্যাসো টুল নিয়ে ওই এডিটে যাব, এডিটের নিচে এটা তো ফিল, কন্টেন্ট আওয়ার ফিল আবার বলে লেখা আছে নতুন সফটওয়্যারগুলোতে, বা পুরোনোতে আছে কিনা দেখে নিন, কারণ আমি 18-র আগে যেগুলো ব্যবহার করছি মনে নেই। কন্টেন্ট আওয়ার, এটা ফিল করলে এটা অটো হয়ে যাবে, আপনাকে আবার ওকে টোকে কোথাও ক্লিক করতে হবে না। এই সেটিংটা এইভাবে করা আছে যে সে অটো এই কাজটা করে দিবে। কিন্তু আপনাকে দেখাবে যে আপনি এটাকে অটো চাচ্ছেন বা অন্যভাবে চাচ্ছেন না কিভাবে চাচ্ছেন, এবং কালার স্যাম্পল কোত্থেকে নিবে দেখাচ্ছে। এই যে এতটুকু, এইটুকু হচ্ছে তার কালার স্যাম্পল, এখান থেকে কালার কালেক্ট করে সে এই অংশটা এই অংশটা ফিল করবে। আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম বা ওকে করে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই করার পরে ওকে করতে হবে। কোনো কিছুই অ্যাপ্লাই করার পরে ওকে করবেন। এই অংশটুকু তাকে কেউ কিছু বলেনি, সে এখান থেকে ধান নিয়ে এখানে দিয়েছে এবং এখান থেকে স্কাই নিয়ে এটা রিপিট করছে, বাট এটা বোঝার কোনো ওয়ে নেই। এটা এমন একটা স্কাই, বাট অ্যাকচুয়ালি সে যেটা করেছে, আমরা যদি এটাকে জুম করি, এই যে জিনিসগুলা দেখেন রিপিট আছে, এটাই সে কপি করছে এই জায়গাতে। তারপরে এই জায়গাতে দেখেন হালকা একটা ব্যাপার আসছে, আপনার খালি চোখে ভাবে বোঝার ওয়ে নেই যারা খুব বেশি এক্সপার্ট না বলে, যে এখানে আসলে কোন চেঞ্জটা ফটোশপ আপনাকে করে দিয়েছে। তবে এখানে বুঝতে পারবেন এই যে জায়গাটুকু সে ফিল করছে না, এই কাজটার এইটুকু নিচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখন
এই ইমেজটাকে ভালো করে বোঝেন, খুব ভালো করে। আমরা এটা যদি নতুন লেয়ারের উপরে করছি, যেহেতু এই যে এই অংশটা পরবর্তীতে আমরা ফিল করলাম, নতুন একটা লেয়ার নিয়ে কাজটা আমাদেরকে করে দিয়েছে এইভাবে। হোয়াটএভার, আমরা এখানে যাচ্ছি ইমেজে, আমি এটা আবারও হাইড করছি, আবার এইটুকু অংশ এখন দেখা যাচ্ছে। আমি আবার এটাকে রিভার্ট করছি। এটা হচ্ছে ওই যে লাস্টে যেটা করলাম কন্টেন্ট আওয়ার ফিল অটো, ওইটাতে আসবে। আর এমনিতে আপনি ম্যানুয়ালি করলে আপনার নিয়ে করতে হবে, লেয়ার নিয়ে করাই ভালো। যেহেতু আমরা কমপ্লিটলি লেয়ারের কাজে যাইনি, এই জন্য লেয়ারের বিষয়টা আমি বলি নাই, তবে লেয়ার নিয়ে করাটাই ভালো। আচ্ছা, আবার আমি আমার ইমেজে আসছি, সেম কাজটা করবো, ভালো করে বুঝছেন। আমি কিন্তু এত স্লোলি করছি যে এত স্লোলি সাধারণত আমি কাজ করে না, সত্য করে যেটা, মানে আপনাদের শুধু বোঝানোর জন্য, কারণ আপনারা অনেক সিলি সিলি অংশ কোশ্চেন করেন, তো এই জন্য একই কাজ আমি বারবার রিপিট করছি যেন আপনাদের মনে থাকে। আবারও সেম কাজটা, এখন যদি এক সাইডটা করি, আমি দুই সাইডে না করছি। এখন এই কাজটা করার আগে আমি এটাতে ক্লিক করলাম, সে আগের জায়গায় চলে যাবে। এই যে এখানে একটা আইকন আছে, এটা কন্টেন্ট আওয়ার ফিল। এই কন্টেন্ট আওয়ার ফিলে ক্লিক করেন। কন্টেন্ট আওয়ার ফিলে ক্লিক করলে আপনি এতক্ষণ যে কাজটা করছেন এখান থেকে ওখান থেকে অপশন নিয়ে ফটোশপ ক্রপের ক্ষেত্রে অটোমেটিকলি করে দেবে, আপনার কিছু করা লাগবে না। কিন্তু মনে রাখতে হবে এটা যেন সিলেক্ট থাকে, কারণ অনেক সময় এদিকে ক্লিক করতে গিয়ে ওটা ডিসিলেক্ট হয়ে যায়। খেয়াল করেন এতটুকু বাড়তি অংশ না। এখন জাস্ট ওকে ইয়েটাতে ওকে ক্লিক করে দেন বা ইন্টার করেন আর কি। অপেক্ষা করতে হবে কারণ এটা তো একটু সময় লাগে। তার অবস্থা দেখলেন, সে একা একাই এই কাজটা করে দিয়েছে না। তো এই দুইটা আইকন ফটোশপের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আর যদি আমরা কন্ট্রোল জেড এ যাই, কাজ করবে কিনা, করছে। এবং আমরা কোনো সিলেক্ট ফিলেক্ট কিছু করব না, দুই অংশে আমার আছে। আমার এই অংশে ক্লিক করা থাকবে, নতুন একটা লেয়ার নিব, ওই লেয়ারের উপর থেকে আমি এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য এটার উপরে ক্লিক করলেই হবে, এই যে ক্রপ। এখন ওকে ওকে করে দিয়ে আচ্ছা, তার মানে সেই যে স্যাম্পলটা নিবে, স্যাম্পলটা তো সে বুঝতে পারছে না। এই জন্য আমার এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় যদি দেখেন, আমি আবার এখানে ক্লিক করি, এবার এখন ক্লিক করিস, এই চিহ্ন এটা উঠে গেছে আর কি। সিলেকশন থাকতে হবে, না থাকলে বিষয়টা বুঝতে পারবে না যে কোনটা ইমেজ আর কোনটা বাইরের অংশ, তখন এই ধরনের ঝামেলাগুলো করবে। যাই হোক, এটাই আমরা ক্রপের ডিটেলস অংশটা দেখলাম। আমরা পরের অংশটাতে একটু যাই এবং এখানেও ক্রপের আরেকটু ব্যাপার দেখব। তো আমি ক্রপে যখন ক্লিক করছি, দেখেন এতটুকু অংশ আসলো। এখন আমি অল্টার প্রেস করে এতটুকু অংশ সিলেক্ট করতে যাচ্ছি, ভালো করে বুঝেন। অল্টার প্রেস করলে কি দুই পাশে একই সাথে আপনার সমানভাবে এই জিনিসটা বড় ছোট হবে। এখন এইভাবে ভিতর থেকে ক্লিক করলে আপনার ইমেজটা ছড়বে, ফ্রেমটা জায়গায় থাকবে। কিন্তু আপনি সাইডে যদি ক্লিক করেন তাহলে ইমেজটা ঘুরবে। তার আগে এই যে অংশটা রয়েছে না, এটাকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় দিতে পারেন। এটা কি রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টটা যেটা করে, আপনি এখন যদি বড় ছোট করেন, ওই রেফারেন্স পয়েন্টটাকে সেন্টার করে সে ঘুরবে। ওটা যদি সেন্টারে থাকে তাহলে সেন্টারে এখানে থাকবে। তো এটা সরাসরি আনার ওয়েটা হচ্ছে অল্টার প্রেস করে আমরা ইমেজের যে কোনো জায়গায় ক্লিক করলে সে চলে আসবে। এবং দেখেন আমি এটাকে বড় ছোট যাই করি,
ওই জায়গা থেকে সে সরছে না, সরছে। এবং আমি যদি এটা অল্টার প্রেস করে সেন্টারে নিয়ে আসি, তাহলে এই ইমেজটা এখন ওই সেন্টার করে, মানে মূল ফ্রেমটা সেন্টার করে আপনার ঘোরাটোরা করবে। ওকে, এটা একটা ঠিক আছে। এখন বাইরে যদি ক্লিক করি আমরা, তাহলে ইমেজটাকে আমরা ঘোরাইতে পারবো, বাট এটা রিকমেন্ডেড না, কারণ ছবি যখন তোলা হয় সেটা আসলে পিক্সেল, আর পিক্সেল হচ্ছে আপনার স্কোয়ার। এই স্কোয়ারের জায়গাটা নষ্ট হইলে তো আর ইমেজটা তার জায়গায় থাকলো না। হ্যাঁ, ভিতরে অনেক কিছু ঘটে যায়। তো আমি যদি বাইরে এটাকে ক্লিক করি, দেখেন ইমেজটা ঘুরতে, কিন্তু সে কিন্তু যত সম্ভব চেষ্টা করছে ইমেজের বাইরে সহজে না যাইতে। এই যে এখন এটাকে আমি ওকে করলে এই জায়গাটুকু দেখেন একটু ইয়ে বেরিয়ে গেছে, পিক্সেল বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যেটা। তাহলে ওই জায়গাটুকু সে আমাকে কিন্তু করে দিবে নিজে নিজে, সাদা না, সাদা রাখবে না। দেখছেন এই জায়গাটুকু বাড়তি ছিল না, একটু ট্রান্সপারেন্ট আছে। এবং ইমেজটা কিন্তু এখন ঘোরানো, ইমেজটার আগের পজিশনের নাই। তো এইভাবে করতে পারি, বাট ইমেজটা তার কোয়ালিটি হারিয়েছে ডেফিনেটলি, কারণ কিছুটা হলো হারবে, যেটা খালি চোখে আপনি দেখতে পাবেন না, একেবারেই বোঝা ওয়ে নাই। তো আমরা আবার রিভার্ট করছি, মূল ইমেজে ব্যাক যাচ্ছি। লাস্ট একটা অপশন আমাদের বাকি আছে। আচ্ছা, এই স্কাইটা যদি দেখেন, তাহলে স্কাইটা এখান থেকে এরকম গেছে, সোজা যায়নি। আমরা Ctrl 0 দিয়ে আগে করি, এই স্কাইটা আমরা সোজা করতে পারবো। যে কোনো ইমেজকে সরাসরি স্কাই বরাবর, হরাইজন বরাবর ঠিক রাখতে চাইলে সেটাও ঠিক করতে পারবো। এখানে একটা টুল রয়েছে, যে স্ট্রেইটেন, স্ট্রেইটেন, এই জায়গাতে ক্লিক করব। শুধু ক্লিক করে আপনি যে বরাবর সোজা করতে চান, ধরেন এখান থেকে ক্লিক করে এই বরাবর এইটুকু অংশ সোজা করতে চান, জাস্ট ক্লিক করে ছেড়ে দিবেন, আপনাকে সোজা করে দিয়ে দিবে। আর এটাতে ক্লিক থাকলে বাইরের অংশটা সে ফিল করে দিবে, এটাতে ক্লিক না থাকলে এটুকু কিন্তু ফাঁকা থাকবে। আর এটাতে ক্লিক থাকলে কেটে যাবে, এটুকু অংশ কেটে বাদ দিয়ে দিবে। আমরা এটাতে ক্লিক করছি এবং ওকে করলাম। আমার পাহাড়টা এখন আর আগের মতো বাঁকা নেই, সোজা হয়ে আমার সামনে আসবে। দেখেন পাহাড়টা কি ছিল, এই সাইড অংশ নিচু, এই সাইড অংশ উঁচু, এখন কি আছে? আর নাই, কারণ এই ইমেজটা মাথায় রাখেন, আমি যদি আবার আগের ইমেজে ব্যাক যাই, রিভার্ট করে, তখন বুঝতে পারবেন এটা কিন্তু একদম সোজা এখন ফুলি, এই যে এরকম ছিল মূল ইমেজটা। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রপ টুলের, এই টুলের কাজ। তো এই সেম কাজটা আমরা আসলে এখানে আইডপার টুলে গিয়ে রুলারেও করতে পারি, সেটা আরো বেশি পারফেক্ট হয়। কি জন্য? এখানে রোলারে আপনার এখানে ওর একটা টুল আছে, এই যে আমরা ক্লিক করার পরে যদি আমরা জাস্ট ক্লিক করে এটাতে ক্লিক করি, যে কোনো পজিশনে আমাকে সেম সেম কাজটা করে দেয়, যদি সেটা ক্রপ টুল না। রোলারটা হচ্ছে কি, রোলার মানেই আসলে সোজা সোজা করা বা সোজা দাগ আঁকা। দেখছেন এখানে তো আর ক্রপ টুল না, এটা এগুলা করার ক্ষমতা তার নাই, সে শুধু ইমেজটাকে সোজা করে দিতে পারে মাত্র, আর বাদ বাকি অংশ ক্রপ টুল এই অংশগুলো ঠিক করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু অংশ সোজা করতে চান যেটা ইমেজ এভাবে বাইরে বেরিয়ে যাবে না, সেগুলো রোলার দিয়ে করতে পারেন। আর ক্রপ টুল হচ্ছে আপনার হোল অংশটা ওইভাবে ঠিক করে দিবে। হ্যাঁ,
হ্যাঁ, তখন ক্রপ টুলে আসতে হবে। আচ্ছা, এই রোলারটা কেউ দেখায় না বলতে আমি অতীতে খুব কম স্টুডেন্টদেরকে দেখিয়েছি, কারণ রোলারের কাজটা হচ্ছে জাস্ট সোজা করা। তো ওই জিনিসটা আপনার সোজা করার জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। একটা বড় ইমেজের ছোট্ট একটু অংশ আমি সোজা করতে যাচ্ছি, এখন কি করব সেক্ষেত্রে? আচ্ছা, আরেকটা টুল আছে ছোট্ট, ওইটার জন্য আমাদের ইমেজ দিতে হবে। আচ্ছা, আমি ইমেজ নিই, আজানটাও শেষ হোক। আচ্ছা, ফটোশপের যত টুল আছে তার মধ্যে হচ্ছে বা ক্রপ টুলই হচ্ছে সবচেয়ে সোজা টুল। তো আমরা বাদ দিয়ে দিই, সেটা শেষ। তো ইমেজ দুটো যখন ওপেন করব আমরা দুইটা ট্যাবে চলে আসবে। প্রত্যেকটা জিনিস জাস্ট একটা ইমেজ দিয়ে 1 মিনিটে দেখাই দিলে আমি জিনিসটা শেষ করতে পারতাম। সময় নিয়ে করা, কারণ আপনারা স্লো প্র্যাকটিস করেন না, আর নেক্সট টাইম থেকে প্র্যাকটিস না করে ক্লাসে না আসা ভালো। ছোটখাটো জিনিসগুলা একসাথে ইমেজে কাজ করতে গেলে অনেক বড় হিসাবে ইয়ে হবে। আচ্ছা, এখানে দুইটা ইমেজ আমি ওপেন করলাম, এই একটা ওই একটা। ক্রপ টুলের ডান দিকে মাউসে ক্লিক করলে আমি এখানে একটা টুল পাবো, পার্সপেক্টিভ ক্রপ। পার্সপেক্টিভ ক্রপ কি করে, আমি দেখেন এখানে ক্লিক করলাম, করার পরে আমি এখানে ক্লিক করছি, আমি এই ফ্রেমের ইমেজটা চাচ্ছি শুধুমাত্র। আমি ওই ছায়া টায়া এসব কিছু নিব না, এতটুকু। এখন জাস্ট আপনি এই জায়গাতে, আচ্ছা এখানে ক্রপ পার্সপেক্টিভ ক্রপের কোনো কিছু ব্যাক নিয়ে, মানে এটা ডিস্ট্রাকটিভ, এখানে নন ডিস্ট্রাকটিভ না, এটা আপনি চাইলেও এখানে কোনো কিছু আর ব্যাক আসবে না। তো আপনি ইন্টারপ্রেস করেন অথবা এটাতে ক্লিক করেন, আপনার সামনে শুধু এই যে ইমেজটা সুন্দর করে চলে আসছে, এবং এটা বোঝাও যাচ্ছে না যে এটা একটা ফ্রেমের মধ্যে ইমেজ ছিল, ঠিক না? এটাকে যদি আমি এখন একটু ক্রপ করে দিই তাহলে আরো বোঝা যাবে না।
ঠিক আছে? কি বোঝা যায় যে এটা কোন ফ্রেমের ইমেজ ছিল? মনে হচ্ছে যে বাস্তবে তোলা একটা ইমেজ। আচ্ছা, এবং এইটার ক্ষেত্রেও ব্যাপারটা এক। আমরা পার্সপেক্টিভ জিনিসটা কি? পার্সপেক্টিভ জিনিসটা আমরা ইলাস্ট্রেটরে যে ব্যাখ্যা করব। পার্সপেক্টিভ জিনিসটা কি? আগে আপনাদের অ্যাক্টিভিটিও দেখি। অনেক জটিল বিষয় আছে যেগুলো বুঝতে হলে ছোটখাটো জিনিস সম্পর্কে মাথায় থাকতে হবে। তো এখান থেকে নিলাম, নেওয়ার পরে আমি যতটুকু চাচ্ছি আর কি, আমি আচ্ছা এখান থেকে শুরু করি। যতটুকু চাচ্ছি, যদি বুক সহ এটা সহ চাই তাহলে এটা সহ, আর যদি শুধু বই কভারটা চান তাহলে আরেক রকম। যদি এটা সহ চান ওকে, মনে করছেন এই বইয়ের এতটুকু চাচ্ছি। পার্সপেক্টিভ জিনিসটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলে কাজ করে, অ্যাজ ওয়েল এস এটা হচ্ছে আপনার এই রেক্টেঙ্গুলার বা হিসাবে কাজ করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারতাম, বলতে করি এখান থেকে এখানে পার্সপেক্টিভ এই জিনিসটা বোঝানোর জন্য এটা করলাম যে আপনি এটা 4টা পয়েন্ট অনুসারে কাজ করে। তো আপনিও যখন নেবেন জিনিসটাকে ওইভাবেই নেবেন, 4টা পয়েন্টের মধ্যে জিনিসটা থাকে। এই জন্য এটাকে আমি এখন বড় করে নিব এবং তাহলে এটা যদি নেন এটাও নিতে পারেন। এখান থেকে এখানে ক্লিক করবেন এন্ড দেন এখানে, এন্ড এই বইয়ের পেজটা আমার সামনে সোজা হয়ে বড় হয়ে হাজির হবে। এই যে এতটুকু অংশ আমরা জাস্ট এভাবে সুন্দর করে পার্সপেক্টিভ যে জিনিসগুলা বিভিন্ন পার্সপেক্টিভে তৈরি করে, এটা ডাইমেনশন ওয়েতে থাকে 1 2 3D যে ডাইমেনশনগুলো বলি, এটা 2D ডাইমেনশনের কাজ। কিন্তু এখন এটা 1D ডাইমেনশনে কাজ করছে। ওই জিনিসটা কি আমরা পরে ব্যাখ্যা করব, বাট পার্সপেক্টিভ ওয়েতে আমরা এটা ক্রপ করতে পারি। ক্রপ তো এটা এতলা এখানে লাগবে না, বাট স্লাইস মানে মাথায় রাখেন যে কোনো কিছু অংশ স্লাইস করা, কেটে ফেলা। এখানে একটা শেপ নিব, সেটার উপরে স্লাইস টুল দিয়ে যখন টান দিব সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটাই। সো আই হোপ যে জিনিসগুলো আপনাদেরকে করাইলাম আপনারা বুঝবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ স্কাই রিমুভ, ওখানে গাছের অংশটা বসানো, চেঞ্জ করা এবং লেয়ার মাস্ক সম্পর্কে জাস্ট পরিচিত করানো আপনাদের, বাট এটা ডিটেলস আসবো আমরা একটু একটু করে। এখানকার যেগুলো আছে এগুলো সবচেয়ে বেশি কাজে লাগে এই জায়গাগুলোতে, আর বারবার রিমুভালের জায়গাটা। ক্রপ টুলের যে ডিটেলসগুলো আমরা দেখলাম, তো ক্রপ টুলের এগুলো মাথায় রেখে যে ডিস্ট্রাকটিভ হয়ে নন ডিস্ট্রাকটিভ হয়ে আর কি, যে কিভাবে আমরা সম্পূর্ণ অংশ বাদ দিতে পারি আবার ভিতরের অংশটা রেখে কাজ করতে পারি, এটাতে ক্লিক করে এবং এটাতে ক্লিক করে কন্টেন্ট আবার ফিল করে কাজ করতে পারি। এখন কে কি প্রেজেন্ট করবেন আপনারা? আমি জাস্ট এক দুজন হয়তো আপনাদেরকে এভাবে জিজ্ঞাসা করবো যে করবেন কি করবেন না, এরপরে আমি জাস্ট আপনাদেরকে সরাসরি বলবো এবং করতে হবে। এদিকে জিনিসটা করে আপনাদের ব্যাচে কোনো কাজ হচ্ছে না, রিকোয়েস্ট মানে উইকনেস হয়ে যাচ্ছে। আগে প্র্যাকটিস না, প্রেজেন্টটাই প্র্যাকটিস ভাই। এখন যেটা দেখলেন, এখন যদি প্রেজেন্ট করেন সেটাই প্র্যাকটিস। আপনি 6 ঘন্টা পরে যখন বসবেন তখন সেটা প্র্যাকটিস না, তখন আবার টিউটোরিয়াল নতুন করে দেখুন, তখন যেটা করবেন সেটা হচ্ছে নতুন করে আবার ওইটাকে রিভিউ বলা বলতে পারেন। প্রেজেন্ট করেন।
প্রেজেন্ট করে ক্লাসটা সবাই সবাই মিলে হচ্ছে এখানে একসাথে প্র্যাকটিস করেন। আপনি প্রেজেন্ট করছেন মানে আপনি প্র্যাকটিস করছেন না, যারা দেখছে তারাও আপনাকে যে জিনিসগুলো বলে যাবেন সেগুলো বলবে। আমি কি এখন রেজুলেশনের ক্লাস করাইলাম? এখন যেটা বলছি সেটা করেন ভাই। রমজান ভাই, কারেন্ট আছে আপনার? প্রেজেন্ট করতে পারবেন? করেন তো, যা যা করলাম।